রিনা বেল বাজাতেই দোতলা বাড়ির ওপর থেকে নিচে নেমে এলো তার কাকা। দরজা খুলেই প্রশ্ন করলেন, কিরে, কোথায় ছিলিস? 5 দিন হয়ে গেল, তোর কোনো খবর নেই। দাদা আমায় ফোন করেছিল, তুই এখানে এসেছিস কিনা সেটা জানবার জন্য। আয়, ভেতরে আয়, বলে কাকা ড্রয়িং রুমের সোফায় বসলেন। রিনা ভেতরে ঢুকলো, পিছনে পিছনে সৌরভকে দেখে কাকা বললেন, বসো। তারপর রিনার দিকে তাকিয়ে বললেন, তুই বিয়ে করেছিস? বাড়িতে না জানিয়ে এইভাবে কেউ করে? রিনা, কাকা, তুমি তো জানো বাবাকে। বাবা কিছুতেই আমার পছন্দ মতো কাউকে বিয়ে করতে দিতেন? তুমি বলো। সব সময় বাবা বলতেন, আমাদের বংশে কেউ কোনোদিন প্রেম করে বিয়ে করেনি, আমিও কোনোদিন এসব মেনে নেব না। সেই ভয়েই তো আমি। কি মুশকিল, তুই তো আমাকে একবার বলতে পারতিস, আমি দেখতাম যদি দাদাকে বুঝিয়ে রাজি করানো যেত। আর 2 দিন গেলে তো থানা পুলিশ হতো। কি যে করিস! সৌরভের দিকে তাকিয়ে কাকা বললেন, তা তুমি কি করো? তোমরা এখন আছো কোথায়? সৌরভ, আমি চাকরি করি, অফিস কোয়ার্টার্সে থাকি। বাবা মা থাকেন বর্ধমানে। কাকা বললেন, তোমার বাবা মা জানেন, নাকি তারাও কিছু জানে না? সৌরভ, না, ওনাদের কিছু বলিনি। আমি ঠিক ম্যানেজ করে নেব, আমার তরফ থেকে কোনো অসুবিধা হবে না। রিনা, আজ আর বেশিক্ষণ বসবো না কাকা, তোমার আশীর্বাদ নিতে এসেছিলাম। কাকা, আজ প্রথম আমার বাড়ি এলি বিয়ের পর, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাস। রিনা, আজ নয় কাকা, অন্য আরেকদিন হবে। এই তো জল মিষ্টি খেলাম, আর একদিন এসে খাওয়া দাওয়া করব তোমার বাড়িতে, বলে রিনা আর সৌরভ কাকাকে প্রণাম করে বেরিয়ে এলো। রিনা এখন সৌরভের সঙ্গে কোয়ার্টারে থাকে, 2 রুমের একটা ফ্ল্যাট। এতদিন সৌরভ এখানে একাই থাকতো, আর একজন কাজের মাসি আছেন, তিনি সকালে এসে ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। ফ্ল্যাটের যা অবস্থা, তা দেখে এখানে কেউ বাস করে বলে মনে হবে না। তাই রিনা আর সৌরভ দুজনেই ফ্ল্যাটটা পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। সৌরভ অফিস চলে গেলে রিনা সারা দিন একা থাকতে ভীষণ বিরক্ত হয়, কিছুতেই যেন সময় কাটতে চায় না। তাই সে একটা চাকরি জোগাড় করলো। এখন ওরা দুজনেই কিছু রান্না করে খেয়ে অফিস চলে যায় আর সন্ধেবেলায় ফেরে। কোনো কোনো দিন সৌরভ একটু আগেই চলে আসে। তখন আশেপাশের ফ্ল্যাট থেকে 2-3 জন সৌরভের বন্ধু আসে। ওরা সবাই গল্প করে সামনের ঘরে, আর ভিতরের ঘরটা ওদের শোবার ঘর। ওখানে বাইরের কারো প্রবেশ নিষেধ। আবার সৌরভ যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, তখন রিনাও সেই ঘরে প্রবেশ করে না, দরজা বন্ধ থাকে। আড্ডা শেষ হলে যে যার মতো নিজের ফ্ল্যাটে চলে যায়, আর সৌরভ নিজের ঘরে এসে শুয়ে পড়ে। তখন রাতে রিনা একা একাই ডিনার করে শুতে চলে যায়। ইদানিং সৌরভের আড্ডা মারার মাত্রা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। সপ্তাহে 2-1 দিন বাদ দিয়ে প্রায় প্রতিদিনই চলে আড্ডা, হয় সেটা সৌরভের ফ্ল্যাটে, নয়তো অন্য কারোর ফ্ল্যাটে। আড্ডা শেষ হলেই সৌরভ নিজের বিছানায় এসে শুয়ে পড়ে, আর সেদিনের ঘুমের ধরনটাও থাকে অন্য দিনের থেকে একদম আলাদা, কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। এটা দেখে রিনার সন্দেহ হয় যে ওরা শুধু গল্প করে নাকি কিছু নেশা করে। সৌরভকে জিজ্ঞাসা করলেই সৌরভ চিৎকার শুরু করে দেয়। একদিন কাজের মাসি ঘর পরিষ্কার করার সময় নেশার জিনিস খুঁজে পায়। তিনি সেটা রিনাকে দিলে রিনা বুঝতে পারে যে সৌরভ নেশা করে। রিনা বারণ করলে শুরু হয় অশান্তি। রিনা ভালোবেসে বুঝিয়ে অনেক চেষ্টা করে যাতে সৌরভ নেশা করা ছেড়ে দেয়, কিন্তু না, সৌরভ নেশা কিছুতেই ছাড়ে না, বরং এ নিয়ে ওদের মধ্যে অশান্তি বাড়তেই থাকে। এর মধ্যে রিনা বুঝতে পারে যে
তার শরীরে নতুন অতিথির আগমন ঘটেছে। রিনা আনন্দে সে কথা সৌরভকে জানাতে গেলে সৌরভ কোনো গুরুত্বই দেয় না। অবশেষে রিনার কোল আলো করে আসে ওদের মেয়ে রিয়া। রিয়া আসায় রিনা ভেবেছিল সৌরভ বুঝি পাল্টে যাবে, এবার সংসারী হবে। হ্যাঁ, পাল্টালো বটে, তবে সেটা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলল। এখন সৌরভের চাকরিটাই চলে গেছে ওর নেশা করার জন্য। রিনাকে সংসারের সমস্ত খরচ টানতে হয়। রিয়াকে দেখাশোনা করার জন্য অ্যাটেন্ডেন্ট রাখা আছে। রিয়া ক্রমশ বড় হয়ে উঠছে, নিজের কাজ একা একাই করতে পারে। বরং রিয়া এখন ওর বাবাকে দেখাশোনা করে। সৌরভ নেশা করতে করতে আরো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু নেশা কিছুতেই ছাড়ছে না। এখন ওষুধও ঠিক মতো খায় না সৌরভ, ফলে পরিণতি যা হবার তাই হলো। অল্প কিছুদিনের মধ্যেই সৌরভ মারা গেল। রিনা একা হাতেই রিয়াকে মানুষ করে চলেছে। এখন সে কলেজে পড়ে, বাড়িতে কয়েকটা টিউশনি করে, মাকে সাহায্য করে আর নিজের পড়াশোনার খরচ চালিয়ে নেয়। পরিস্থিতির চাপে রিনার বয়স সেরকম না হলেও সে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। নিজের ভালো লাগাগুলো থেকে ক্রমশ সরে এসে মুখ বুঝে জীবনটা অতিবাহিত করাই যেন তার একমাত্র কাজ। রিয়া সেটা বুঝতে পেরে মাঝে মাঝে মাকে নিয়ে ঘুরতে যায়, সিনেমা যায়, যাতে রিনার একটু হলেও মনটা ভালো থাকে। এক রবিবার রিনা রান্না করছে আর রিয়া সামনে বসে ফেসবুক দেখছে। রিনা রিয়াকে বলল, কি করছিস বলতো ফেসবুকে? সব সময় কি যেন দেখছিস? রিয়া, তুমি দেখবে মা? দাঁড়াও, তোমার একটা ফেসবুক প্রোফাইল খুলে দিই, দেখবে তোমার কত বন্ধু হয়ে যাবে। রিনা, আমার আর এই বয়সে বন্ধুর দরকার নেই। এ কথা বলছো কেন মা? বন্ধুত্ব করার কোনো বয়স থাকে? রিনা, তাই নাকি? রিয়া, হ্যাঁ গো, তোমায় আমি সব দেখিয়ে দেব। রিনা রিয়ার কাছ থেকে ফেসবুকের সমস্ত খুঁটিনাটি শিখে নেয়। একদিন রিনাকে একটা গ্রুপ থেকে রিকোয়েস্ট পাঠায়। রিনা রিয়াকে বলে, দেখ, আমাকে এই গ্রুপে জয়েন করতে বলছে, কি ব্যাপার বলতো? রিয়া, কিছুই নয়, তুমি গ্রুপে জয়েন করো, অনেক ভালো ভালো বন্ধু পাবে। সত্যি, তাই গ্রুপের মধ্যে কিছুদিন থাকার পরে রিনার বেশ ভালোই লাগছে। এখন সময় কিভাবে কেটে যায় তার বোঝা যায় না। একদিন রিনা দেখলো বিপ্লব নামে কেউ একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। রিনা সেটা অ্যাকসেপ্ট করলো। তারপর থেকে দুজনে এখন কথা বলে। প্রায় 2 মাস পরে একদিন বিপ্লব রিনাকে দেখা করার জন্য বলে, কিন্তু রিনা রাজি হয় না। রিনা সে কথা রিয়াকে বলে। রিয়া মাকে বলে, যাও না, একদিন কাছাকাছি কোথাও দেখা করে এসো, সবাই কি খারাপ হয়? প্রথম দিন না হয় আমি তোমার সঙ্গে যাব, তুমি কথা বলে দেখো। সেদিন রাতে রিনা আর ঘুমোতে পারল না। ভাবলো, এটা কি ঠিক হবে? আমি বিধবা, লোকে কি বলবে? না থাক, এসবের দরকার নেই। আবার যেন জীবনের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মনের মধ্যে উঁকি মারতে লাগলো। না পাওয়ার বেদনা, কষ্টের জীবন, সুখ দুঃখ ভাগ করতে না পারার যন্ত্রণা। এখন রিনা আর সৌরভের মুখটা মনে করতে পারে না। কেমন যেন ভালোবাসার ভয়ঙ্কর পরিণতিতে সেটা ঝাপসা হয়ে গেছে। এক দোটানার মধ্যে দিয়ে রাতটা কাটলো। সকাল হতেই রিয়া বলল, দাও তো ফোনটা, আমি কথা বলি, তোমার দ্বারা হবে না। বলে সন্ধেবেলায় দেখা করার জন্য মায়ের ফোন থেকে বিপ্লবকে মেসেজ করলো। দেখা হলো সন্ধেবেলায়। ফেসবুকে কথা হলেও সেভাবে ব্যক্তিগত কথা কোনোদিনই আলোচনা হয়নি দুজনের মধ্যে। প্রাথমিক পরিচয় পর্ব সেরে ওরা একটা রেস্টুরেন্টে বসলো। গল্প করতে করতে নানা কথার মধ্যে রিনা জানতে পারলো বিপ্লবের একটা মেয়ে আছে, সে বিদেশে থাকে, নাম বৈশালী। আর বিপ্লবের স্ত্রী বৈশাখী মারা যায় এক জটিল অপারেশন করার সময়। তারপর থেকে বিপ্লব একাই থাকে। বিপ্লব বলে, একটা কথা বলি, আমাদের অনেক দিন হলো ফেসবুকে কথা হয়,
আজ সামনাসামনি পরিচয় হলো। আমি একটা প্রস্তাব দিতে চাই, তোমরা দুজন ভেবে দেখো একবার। আমরা চারজন কি একটা নতুন পরিবার গড়তে পারি না? তুমি রিয়াকে নিয়ে একা থাকো, আর আমি তো একাই। যদি সম্ভব হয় তাহলে জানিও, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। কথাটা মেয়ের সামনে শুনে রিনার চোখ কান লাল হয়ে গেল। কোনো রকমের পরিস্থিতি সামলে বাড়ি চলে এলো। রিয়া তো এটাই চাইছিল, তাই সে মাকে বোঝাতে শুরু করলো। ওদিকে বিপ্লব ভাবলো, আগে রিনার থেকে একটা উত্তর আসুক, তারপর বৈশালীকে বলবো। বৈশালী তো একদিন বাবাকে বলেছে যে, বাবা তুমি একটা বিয়ে করে নাও, আমি এত দূরে থাকি একা একা, তোমার সময় কাটে না, তাই ওর দিক থেকে আপত্তি আসার কোনো কারণ নেই। এরপর একদিন, দুদিন, 3 দিন কাটতে লাগলো, কিন্তু উত্তর কোনো আসছে না, বরং রিনাকে আর অনলাইনও দেখাচ্ছে না। বিপ্লব ভাবলো রিনার বাড়ি যাবে। সেদিন রিনার বাড়ি কোথায় জেনেছিলাম, কিন্তু সঠিক ঠিকানাটা জানা হয়নি। ঠিক আছে, আর 2 দিন দেখবো, যদি উত্তর না আসে তবে খোঁজ করে রিনার বাড়ি যাব। উত্তর না আসায় বিপ্লব খুঁজে খুঁজে রিনার বাড়ি উপস্থিত। বিপ্লবকে দেখে রিনা ভেতরে আসতে বলল। রিনা বিপ্লবকে বসতে বলে চা করতে গেল। তখন রিয়া এসে বিপ্লবের পাশে বসে বলল, তুমি না একটুও রোমান্টিক নও, রাজি করাতে পারছো না? আমি অনেকটা রাজি করিয়েছি, বাকিটা তোমার হাতে ড্যাড। আমি চললাম বলে দরজার দিকে যেতেই রিনা বলল, কোথায় যাচ্ছিস রিয়া? এক্ষুনি আসছি মা, বলে চলে গেল। রিনা চায়ের প্লেট বিপ্লবের হাতে দিতে গেলে বিপ্লব রিনার হাত থেকে প্লেটটা টেবিলে রেখে একটা আংটি বের করে রিনার হাতে পরিয়ে দিল আর পাশে বসালো। কিছুক্ষণের মধ্যেই রিয়া কিছু খাবার আর একটা গোলাপের তোড়া নিয়ে ঘরে ঢুকলো। গোলাপের তোড়াটা মায়ের হাতে দিয়ে বলল, মা আর দেরি করো না, মনের কথাটা বলেই ফেলো। বন্ধুরা, তোমরা কিরকম গল্প শুনতে চাইছো যদি কমেন্ট করে জানাও, তাহলে আমার চলার পথ আরো সহজ হয়। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।